হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা করাবো বা আজকে যে সিরিজটা স্টার্ট করব তোমাদের সাথে, সেই সিরিজটা ডাব্লিউবিসিএস এবং সমস্ত এক্সাম, যত এক্সামে ডেসক্রিপটিভ আসে বা রিটেন এক্সাম হয় এবং যেখানে যেখানে রিপোর্ট আসে সেই এক্সামের জন্যে আজকের এই ভিডিও সিরিজটা। এই আজকে তোমরা যেটা পেতে চলেছো দ্যাট ইজ ক্লাস 1। ওকে, এরপর পরপর পেতে থাকবে। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ মাস্টারিং রিপোর্ট রাইটিং, অর্থাৎ রিপোর্ট রাইটিংকে আমরা কীভাবে মাস্টার করব। তোমরা ঠিকই শুনছো। তো এদিকে যেহেতু ক্লাস 1, তো সেক্ষেত্রে আমরা তিনটে জিনিস বেসিক্যালি শিখবো। প্রথম হচ্ছে রিপোর্ট রাইটিংটা না আমরা কেন লিখি, ওয়াই ইট ইজ সো নিডেড। তারপর হচ্ছে হাউ টু, ওকে, ওয়াই হাউ, তারপর আমরা দেখব একটি এক্সাম্পল। ওকে, এই তিনটে আমরা আজকের ক্লাসে দেখব আমাদের রিপোর্ট রাইটিংয়ের আন্ডারে। সুতরাং চলো মাই ডিয়ার স্টুডেন্টস, শুরু করা যাক মাস্টারিং রিপোর্ট রাইটিং বাই সুমিত স্যার। দেখো, আমি এখানে রিপোর্ট রাইটিংয়ের ব্যাপারে কিছু কথা এখানে লিখেছি বা তোমাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করেছি, যেগুলো ইন ডিটেল তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক যদি তোমরা আমার প্রিভিয়াস কোনো ইংরেজির ক্লাস দেখে থাকো, সেখানে আমি সবসময়ের জন্যই ক্লাস 1-এ কিছু ক্রুশিয়াল রুলসের কথা বলে দিই এবং সবসময় বলি সেই রুলসটাকেই কিন্তু আলটিমেটলি ফলো করতে টিল দ্য এন্ড অফ ইয়োর সাকসেস। মানে যতক্ষণ না তুমি তোমার গোল অ্যাচিভ করতে পারছো ততক্ষণ অবধি কিন্তু শুরুতে যেটা শিখেছো, সেটা যে কোনো সাবজেক্টেই হোক, সেইটা কিন্তু ফলো করতে হবে। কারণ আমাদেরকে প্রত্যেক শিক্ষকরা যখন শুরুতে শেখান, সেই শুরুর ব্যাপারটা না একটা, সত্যি কথা বলতে, একটা সূচিপত্র বা কন্টেন্টসের মতো হয়। সেখানে না সবটা কভার করা থাকে এবং তোমরা যখন অনেকটা প্রিপারেশনে এগোতে থাকো তখন সাধারণত তোমরা সেই ছোট্ট শিশির বিন্দুগুলো এড়িয়ে যাও। তো সেই শিশির বিন্দুগুলো কিন্তু এড়িয়ে গেলে চলবে না, কারণ এই শিশির বিন্দুগুলোই তোমাকে তোমার জীবনের সাকসেসের সিন্ধু করতে সাহায্য করবে। তো এইখানে আমি আমার এই টোটাল রিপোর্ট রাইটিংয়ের যে সেশনগুলো রয়েছে, যে সমস্ত ভিডিওসগুলো আছে, সেখানে একটা কাজ করেছি। আমি এখানটাতে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই দেওয়ার চেষ্টা করেছি। স্পেশালি প্রথমে তোমরা ইংরেজিটাই দেখবে, কারণ আমাদের প্রশ্নটা ইংরেজিতে হবে, এটা ইংলিশ ডেসক্রিপটিভের, এবং তারপর আমি চেষ্টা করেছি ট্রান্সলেট করে দেওয়ার বাংলাতে, সেখানে যাতে তোমরা একটা বেঙ্গলি আইডিয়া পাও। ওকে, যাদের একদম বুঝতে একটু অসুবিধা হবে তারা যাতে ওটা পেয়ে যায় এবং যাতে আমরা পুরোপুরি তোমাকে 100/100 অ্যাকিউরেসি ডেলিভার করতে পারি। তো এই ক্ষেত্রে হাউ টু স্কোর মিনিমাম 60% ইন রিপোর্ট, আমরা সেটাই দেখব এই টোটাল সিরিজে। আমি তোমাদেরকে আবার বেশ কিছু রুলস এবং কিছু ডিটেলস আলোচনা করব তোমাদের সাথে। দেখো, প্রথমে যেটা বলা রয়েছে, রাইটিং রিপোর্টস অন ইভেন্টস লাইক অ্যাক্সিডেন্টস, গেমস, স্পোর্টস, মিটিংস, ফেস্টিভ্যালস ফর্মস অ্যান ইম্পর্টেন্ট এক্সারসাইজ ইন কম্পোজিশনস। অর্থাৎ আমাদের যে রাইটিং পার্টে যে ফুল কম্পোজিশন পার্টটা থাকে, মানে কোনো কিছু কম্পোজ করে দেখাও, তার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিপোর্ট। কারণ রিপোর্ট কি, রিপোর্ট হচ্ছে সেটা যেটার ওপর কোনো ইনভেস্টিগেশন চলছে, যেটা অলরেডি কোথাও ঘটেছে, এবং সেটা ধরো কখনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও কোনো খেলা হয়েছে, কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি, মিটিং, অর্থাৎ যাই মিডিয়া বা মানুষের সামনে আনা দরকার এবং সেটা নিয়ে যদি কোনো রকম কোনো তথ্যবহুল কিছু রচনা করা যায়, সেটাকেই আমরা বলি রিপোর্ট। ওকে, এবারে রিপোর্টের সাধারণত দুটো ভাগ হয়। ওকে, একটা হয় ম্যাগাজিন, ম্যাগ রিপোর্ট, আর একটা নিউজ পেপার। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের ডাব্লিউবিসিএস সেন্ট্রিক এক্সামের জন্য কোনটা দরকার। তো দু ধরনের রিপোর্টই আসতে পারে এবং দুটো রিপোর্টেরই লেখার যে ধরন সেটা মোরাললেস সেম, নিয়ারলি 99% সেম বা 95% তো সেম। তো সেটা আমরা কি করে জানবো? আমি যখন পরপর তোমাদেরকে এক্সাম্পল করাবো থ্রু দ্য ক্লাসে, সেখানে সব কিছু কভার হয়ে যাবে, ইনক্লুডিং ডাব্লিউবিসিএস পিওয়াইপি বা পিওয়াইকিউ। ডাব্লিউবিসিএস এর পিওয়াইকিউ মেনের যে প্রশ্নগুলো এসেছে সেটাও চেষ্টা করবো অন্তত 4টে রিপোর্ট তো ন্যূনতম তোমাদেরকে করিয়ে দেওয়া, যাতে তোমরা তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে সেটার একটা ধারণা পেতে পারো। ওকে, তো সেক্ষেত্রে এইটা তো কোনো ইস্যু হবে না তোমাদের। তো সেই রকমই যে জিনিসপত্রগুলো আছে যা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিসের সঙ্গে যুক্ত, যেগুলোতে কোনো অ্যাক্সিডেন্ট থাকতে পারে, গেম হতে পারে, স্পোর্টস হতে পারে, মিটিং হতে পারে, কোনো ফেস্টিভ্যাল হতে পারে, যাই খবর তৈরি করে তাই দিয়েই রিপোর্ট হতে পারে। তোমাদেরকে আগে এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে, কারণ তোমরা যত গ্রামার বই ঘাটো না কেন, এই রিপোর্ট কাকে বলে এটার অনেক জায়গায় অনেক রকম ব্যাখ্যা আছে। কিন্তু তুমি যেহেতু ছোটোবেলাতেও রিপোর্ট করেছো, আমি ধরে নিচ্ছি মাধ্যমিকের সময় তো রিপোর্ট করেছো, তো সেক্ষেত্রে ইউ শুড ওয়েল অ্যাওয়্যার। তুমি হয়তো রিপোর্টটা কীভাবে লিখতে হয় সেটা হয়তো তোমাকে আমাকে দেখিয়ে দিতে হবে, বাট বাকিটা তুমি নিজেও জানো
যে রিপোর্ট বেসিক্যালি যেটা আমাদের চারদিকে হয়, আমরা সেইটা নিয়ে যখন কোনো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি বা সেইটার কাছে যে ফ্যাক্টসগুলো আছে, আমাদের কাছে যে ফ্যাক্টসগুলো আমরা কালেক্ট করছি, সেই ফ্যাক্টসের ভিত্তিতে আমরা যখন কাউকে কোনো কিছু জানাই, সেটাই রিপোর্ট। তো এই হচ্ছে রিপোর্টের বেসিক জিনিস। এবার ম্যাগাজিন রিপোর্ট কি, নিউজ পেপার রিপোর্ট কি, এই ধরনের আমি ব্যাপারটাতে আসছি। মানে সাধারণত এই দুটো খুবই প্রমিনেন্ট, খুবই প্রচলিত আছে। তো ম্যাগাজিন রিপোর্ট মানে হচ্ছে কোনো ম্যাগাজিনের হেডকে লিখছো বা ম্যাগাজিনের জন্য লিখছো। আর নিউজ পেপার রিপোর্ট মানে তুমি কোনো নিউজ পেপার এডিটারকে পাঠাচ্ছ, বা তুমি কোনো নিউজ পেপারে লিখছো, কোনো খবরের কাগজে লিখছো, ব্যাস এটুকুই পার্থক্য। এমন কিছু বিশাল পার্থক্য এখানে কিন্তু নেই। তো দিস ইজ কল্ড রিপোর্ট। আর যখন তুমি সেটাকে লিখছো, তো দিস ইজ রিপোর্ট রাইটিং। তো রিপোর্ট রাইটিং আমি ম্যাক্সিমাম 40 নম্বর থাকতে দেখেছি লাস্ট আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী WBCS মেন্সে। তো এই 40-এ যেহেতু রিপোর্টটা আসে, সেক্ষেত্রে এই রিপোর্ট রাইটিং শেখাটা তোমাদের জন্য সত্যি সত্যি আর কি খুবই ইম্পর্টেন্ট। রিপোর্ট রাইটিংটা না শিখলে একটু সমস্যা হবে তোমাদের। তো সেই জন্য ডিটেল রিপোর্ট রাইটিংটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। যেহেতু ক্লাস 1, তাই বারবার সতর্কবার্তা দেওয়া, ক্লাস 1 কিন্তু ভালো করে দেখতে হবে প্রত্যেককে। ক্লাস 1 যত ভালো করে দেখবে, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 বা সো অন, তোমাদের জন্য ওটা কিন্তু খুবই ইজি এবং ক্লিয়ার হতে থাকবে। আশা করি বুঝতে পারছো। আমি এখানে বেঙ্গলি আর ইংলিশ দুভাবেই বুঝিয়ে রিভিশন করিয়ে দেবো। তো প্রথমে আমি বলতে চাই যে এই হাউ টু প্রসিড, অর্থাৎ এই যে ধরনের রিপোর্ট রাইটিংগুলো আছে, আমরা শুরু করবো কী করে, অর্থাৎ রিপোর্টটা যখন লিখবো তখন কি কি বিষয় মাথায় রাখবো, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। যে যখন রিপোর্ট লিখবো কি কি বিষয় মাথায় রাখবো। তো প্রথম, আচ্ছা এর সঙ্গে বলে দিই, এরপরে আরও কিছু অ্যাড অন হবে, সেগুলো আমরা কিভাবে করবো, আমরা না প্র্যাকটিক্যালি করবো। যদি প্রশ্ন করো কী বললেন স্যার, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এইখানে যে 8টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো রিপোর্ট রাইটিংয়ের বেস, মনে রাখতে হয়। এরপর যখন তুমি আরও রিপোর্ট রাইটিং এগোবে, তখন আমরা এক একটা উদাহরণ ধরে ধরে প্র্যাকটিক্যালি তোমাকে আমি শেখাবো যে এখানে এই জিনিসটা তুমি ইনকালকেট করতে পারবে, ইমপ্লিমেন্ট করতে পারো। ওকে, প্রথম পয়েন্টে বলা আছে রিড দ্য আউটলাইন্স কেয়ারফুলি টিল ইউ হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া অফ দ্য প্লট অফ দ্য ইভেন্ট। অর্থাৎ যে কোনো রিপোর্ট যখন তোমাকে লিখতে বলা হচ্ছে, সেই রিপোর্টটার আউটলাইনটা বা তোমাকে কি লিখতে বলা হচ্ছে ওটাকে একটু কেয়ারফুলি পড়তে হবে। ঠিক যেরকম ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা বলি যে ট্রান্সলেশনটাকে একটু কেয়ারফুলি পড়তে হবে, 2 to 3 টাইমস মিনিমাম পড়তে হবে। তো রিপোর্টের ক্ষেত্রেও তাই, রিপোর্টটাকে যখন তোমাকে দেবে তখন তোমাকে খুব কেয়ারফুলি পড়তে হবে যে কী বলতে চাইছে। অ্যাক্সিডেন্ট যদি বলে থাকে, অ্যাক্সিডেন্টটা হয়েছে না ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট থেকে কোনো ক্যালামিটিস থেকে ওরা জানতে চাইছে, তো তোমাকে এটা খুব ভালো করে কিন্তু বুঝতে হবে। ইউ জাস্ট কান্ট হেল্প ইট, মাথায় রেখো, ইউ জাস্ট কান্ট হেল্প ইট। তোমাকে রিপোর্টের কিসের ওপরে রিপোর্টটা লিখতে দিচ্ছে, ইট ইজ আ ম্যান্ডেটরি থিং টু আন্ডারস্ট্যান্ড। এবার দু ধরনের রিপোর্ট হয়, একটা হয় যেটা তোমরা আগে দেখে এসেছো, এরকম পয়েন্টস দিয়ে দেয়, মানে কোয়েশ্চেন তো থাকেই প্লাস পয়েন্টস থাকে। আর একটা থাকে জাস্ট কোয়েশ্চেন থাকে, আর ইউ নিড টু বিল্ড আপ পয়েন্টস। ওকে, সাধারণত এই ধরনের রিপোর্ট WBCS আমরা দেখতে পাই। ওখানে পয়েন্টসটা বলে না, ওখানে সাধারণত পয়েন্টস বলে না, এবং কখনো কী করে জাস্ট প্রশ্নটা দিয়ে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু এই 1 নম্বর পয়েন্টটা দাঁড়িয়ে যাচ্ছে প্রচণ্ড ইম্পর্টেন্ট। ওকে, 1 নম্বর পয়েন্টটা হয়ে যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই 1 নম্বর পয়েন্টটার ভিত্তিতেই কিন্তু তুমি বুঝতে পারছো যে তোমাকে যখন একটা আউটলাইন দেবে, আমি প্রশ্নটাকে আউটলাইনের মধ্যেই ধরবো, যেহেতু প্রশ্ন দিয়েছে তোমাকে, তো প্রশ্নটাকেও বুঝতেই হতো। আমরা স্কুল লেভেলে যে পয়েন্টসগুলো বুঝতাম, বড় হয়ে না হয় প্রশ্ন বুঝবো। তো আলটিমেটলি যখন আমাদেরকে বুঝতেই হতো, তখন আমাদেরকে লেখার জন্যে আলটিমেটলি আইডিয়াটাকে অ্যারেঞ্জ করতে হবে নিজেদের ব্রেনে। তো সেই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিড দ্য আউটলাইন্স কেয়ারফুলি টিল ইউ হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া অফ দ্য প্লট অফ দ্য ইভেন্ট। যে তোমার যতক্ষণ আছে ইভেন্টের প্লটটার ব্যাপারে কোনো আইডিয়া আছে, ততক্ষণ অবধি তোমাকে এটা পড়তে হবে। সেটা প্রশ্ন দিক বা প্রশ্নের সাথে ওরা তোমাকে পয়েন্টসও দিয়ে দিক, যেটাই দিক না কেন। আমি কিন্তু এখানে দুটোই বলে দিলাম তোমাদেরকে। নেক্সট, বিগিন দ্য ইভেন্ট স্ট্রেট অ্যাওয়ে উইদাউট এনি ইন্ট্রোডাকশন। অর্থাৎ যেহেতু তুমি একটা রিপোর্ট করছো, তোমার যে ইভেন্টটাকে তুমি আর কি রিপোর্ট করছো, কোনো ইন্ট্রোডাকশন বাদেই স্টার্ট করো। বাট ইন্ট্রোডাকশন আমি টাইটেল বাদে স্টার্ট করতে বলছি না। একটা কি হয়, আমরা যখন কোনো এসে লিখি, এসেতে আমরা যেটা করি, আমরা না একটা লং ইন্ট্রোডাকশন দিই, লং ইন্ট্রো দিই এসেতে। রিপোর্টের ক্ষেত্রে সেটা হবে না, কারণ রিপোর্টের ক্ষেত্রে তুমি তোমার কোনো রকম কোনো আইডিয়া শেয়ার করছো না, কিন্তু তুমি তোমার ফিলোসফি শেয়ার করছো না। তুমি কি শেয়ার করছো? ফ্যাক্টস। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ফ্যাক্টস অ্যান্ড ফিলোসফি। তুমি শেয়ার করছো ফিলোসফি, ফ্যাক্টস। তো সেক্ষেত্রে যেহেতু ফ্যাক্টস শেয়ার করছো, যেহেতু ফিলোসফি শেয়ার করছো না, সেই জন্য তোমাকে এখানে ফ্যাক্টস দিয়ে স্টার্ট করতে হবে। আর ফ্যাক্টসের জন্য এত ইন্ট্রোডাকশন কিন্তু লাগে না, কখনোই লাগে না, কারণ লাগতে পারে না।
সেই জন্য এখানে বলা হচ্ছে, কারণ রিপোর্টস মানে হচ্ছে যেটা ডিরেক্ট ফ্যাক্টস বাদে কখনো রিপোর্ট হতে পারে না। আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো সেকেন্ড পয়েন্ট। কামিং টু দ্য থার্ড পয়েন্টে আসবো তোমাদের জন্যে। এটা হচ্ছে ফলো দ্য অর্ডার অফ দ্য পয়েন্টস গিভেন ইন দ্য আউটলাইনস, ডু নট এমিট অন এনি পয়েন্টস। মানে যদি ধরো এরকম রিপোর্টও তোমাদেরকে দেওয়া হলো যে রিপোর্টগুলোতে তোমাদেরকে প্রচুর পয়েন্টস ওখানে দিয়ে দেওয়া হয়েছে, যে পয়েন্টসগুলো দিয়ে ইউ গাইজ ক্যান ফর্ম ইউর রিপোর্ট। ওই যেটা বললাম যে কোয়েশ্চেন প্লাস পয়েন্টসওয়ালা একটা রিপোর্ট হয়, যেখানে কোয়েশ্চেন দেয় এবং তার সাথে পয়েন্টস থাকে তোমাদের কাছে। আবার কিছু থাকে যেখানে প্রশ্ন দেয় কিন্তু প্রশ্নের সাথে কোনো পয়েন্টস থাকে না। তো এই থার্ড যে পয়েন্টটা রয়েছে আমার হাউ টু রাইট এ রিপোর্ট, এর মধ্যে আমি এটাই বলতে চেয়েছি যে যেটাই হোক না কেন এখানটাতে কিন্তু পয়েন্টস দিয়ে দিলে তোমাকে কিন্তু শুধুমাত্র যে তোমার টাইটেলটা পড়তে হবে তা না, তোমাকে তার সাথে পড়তে হবে পয়েন্টসও, এটাই বলা হয়েছে। ওকে, তো এরপরে আসছি 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে একটু মন দিয়ে দেখবে, 4 নম্বর পয়েন্টটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। আর তার সাথে তোমাদেরকে আরও একটা কথা আমি বলতে চাইবো, যারা প্রথমবার, আমি ধরে নিচ্ছি জীবনে প্রথমবার রিপোর্ট করছো, তাদেরকেও কিন্তু একটা জিনিস আমাকে দিতে হবে। এই পৃথিবীতে যে কোনো কিছু শেখার জন্য না মিনিমাম 100 আওয়ার্স দেওয়া উচিত, অন্তত দিনে 18 মিনিট তো দেওয়া উচিতই। তো সেক্ষেত্রে তোমাদের শুরুতে এটা খুব কঠিন মনে হতে পারে, ইট ইজ নট দ্যাট টাফ। তোমাদের শুরুতে যেহেতু তোমরা জাস্ট এখন ফর্মুলেসগুলো দেখছো বা এটা কীভাবে লিখবে সেই কীভাবে ফেজে আমরা আছি, তো সেই জন্য এরকম মনে হচ্ছে। যদি কারোর এখন একটু কঠিন লেগে থাকে, বাট ইটস নট দ্যাট টাফ, ইউ ক্যান ট্রাস্ট মি। এটার পরে যখন আমরা উদাহরণে আসবো, যখন আমি পরপর রিপোর্টগুলো করাবো ইনক্লুডিং WBCS প্রিভিয়াস ইয়ার্স পেপার্স মেন্সের লেটেস্ট রিপোর্টগুলো যখন করাবো, তোমরা বুঝতে পারবে যে তার মানে এইভাবে আমরা লিখবো। তোমাদের প্রচণ্ড ইজি হয়ে যাবে তোমাদের জন্য ব্যাপারটা, আশা করছি বুঝতে পারছো। তো এরপরে আসছি 4 নম্বর পয়েন্টে, অ্যাজ আই সেড। তো 4 নম্বর পয়েন্টটা কি? The report connect the different points in a logical way with a suitable connectors or process so as to make a meaningful passage. অর্থাৎ ধরো আজকে একটা রিপোর্ট তোমায় লিখতে দেওয়া হয়েছে একটা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে, ওনারা এক্সপেক্ট করবে যে একটা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে যে রিপোর্টটা লিখছে তার মধ্যে সে ম্যাচিউরিটি থাকবে। কারণ দেখো, রিপোর্ট ইজ ওয়ান অফ দ্য ম্যাচিওর কন্টেন্ট ইন রাইটিং। ওকে, রিপোর্ট যথেষ্ট ম্যাচিওর কন্টেন্ট, কারণ রিপোর্ট শুড বি এনরিচড উইথ ফ্যাক্টস। ওকে, রিপোর্ট শুড বি এনরিচড উইথ ফ্যাক্টস। সেই জন্য যেহেতু রিপোর্টকে আমরা ফ্যাক্টসে এনরিচ করব, আমাদেরকে যেটা করতে হবে, মানুষ যাতে ফ্যাক্টসটা পড়ে, কারণ এটা তো ফেরিটেল নয়, তো মানুষ যাতে ফ্যাক্টসটা পড়ে সেইভাবে আমাদের রিপোর্টের লেখাটাকে অলঙ্কৃত করা। অর্থাৎ কোন পয়েন্টসের পরে কোনটা রাখবো, কোথায় লজিকটা প্রপারলি ব্যবহার করব। রিপোর্ট যখন একটা মানুষ পড়ছে তখন সে কখনোই যাতে এক্সপেক্ট না করে যে তুমি ইললজিক্যাল কিছু লিখেছো। ইললজিক্যাল কিছু লিখে ফেললে সেটা কিন্তু খুব খারাপ দিকে চলে যাবে। ইললজিক্যাল কিছু পিপল উইল নট এক্সপেক্ট ফ্রম ইউ। সো সেই জন্য যখনই whenever you will write a report, so all the points, যদি তুমি কোনো পয়েন্টস পেয়ে থাকো, should be pointed in a logical way with some suitable connectors। অর্থাৎ তুমি কোথায় দেন দিচ্ছ, কোথায় হুইচ দিচ্ছ, কোথাও হোয়াট দিচ্ছ, কোথাও হুম দিচ্ছ, এইসব কানেক্টার্সগুলোকেও দেখবে। আর এত সুন্দর করে রিপোর্টটাকে প্রসেস করবে যাতে সেটা একটা মিনিংফুল প্যাসেজ দাঁড় করায়, অর্থাৎ যাতে মানুষটা পড়ে রিপোর্টটাকে বসে। ওকে, দিস ইজ দ্য 4th পয়েন্ট। এবার কামিং টু দ্য 5th পয়েন্ট, মন দিয়ে দেখবে। কামিং টু দ্য 5th পয়েন্ট, তো এর পরের পয়েন্টটা আমি একটু তোমাদেরকে চোখ রাখতে বলবো, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। মানে অল টুগেদার এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নিচের পয়েন্টগুলো সবসময়ের জন্য খুব ইম্পর্টেন্টই হয়, ওখানে একটু অ্যাডভান্স পয়েন্ট দেওয়ার আমি চেষ্টা করেছি। তবে এখানে যেটা বলা রয়েছে, দ্য রিপোর্ট শুড বি রিটেন ইন আ সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাস্ট বি ব্রিফ বাট ক্লিয়ার। এই যে পার্টটা আছে না মাই ডিয়ার স্টুডেন্টস, এখানেই হচ্ছে আসল খেলা। তোমাকে যেই 40 মার্কস অবধি দেবে বলছে WBCS-এ, আমি WBCS-কেই আর কি ধরে এগোচ্ছি ইউনিট, তো সেই 40 নম্বরটা তোমাকে এমনি দেবে না। তোমার রিপোর্টের যে ভাষাটা হবে সেটা প্রথমত সিম্পল হতে হবে। এবার বুঝতেই পারছো, ফ্যাক্টস যখন আমাদের ক্ষেত্রে কী হয়, ফ্যাক্টসকে আমরা অতটা সিম্পল ল্যাঙ্গুয়েজে অনেক ক্ষেত্রে লিখে উঠতে পারি না, বাট ওইটাই লিখে ওটাটাই হচ্ছে আর্ট, শিল্পটা ওটাই, যে তুমি কতটা ফ্যাক্টস লিখছো এবং ফ্যাক্টসটাকে তুমি কতটা ইজিলি বোঝাতে পারছো। ওকে, এইটাই হচ্ছে মেন খেলা, যে ফ্যাক্টসটাকে তুমি কতটা ইজিলি বোঝাতে পারছো। তো যেহেতু তুমি ফ্যাক্টসটাকে যদি ইজিলি বোঝাতে না পারো, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে একটা বড় ইস্যু। তো এক তো তোমাকে একটু ইজিলি ফ্যাক্টসটা বোঝাতে হবে, আর দুই হচ্ছে মাস্ট বি ব্রিফ অ্যান্ড ক্লিয়ার। মানে রিপোর্টের যে আর কি তথ্যটা তুমি যেটা কাউকে বোঝানোর চেষ্টা করছো সেটা ব্রিফ এবং ক্লিয়ার হতেই হবে। অর্থাৎ মানুষকে তুমি যখন কোনো কিছু ছোট করে বোঝানোর চেষ্টা করবে, তুমি একটা প্রথম জিনিস ফেস করবে, সেটা হচ্ছে যে আমি যখন ছোট করে বলার চেষ্টা করছি সেখানে জিনিসটা ক্লিয়ার কী করে হবে। কারণ ইফ উই ওয়ান্ট টু মেক সামথিং ক্লিয়ার থ্রু আওয়ার স্টেটমেন্ট,
দেন উই নিড টু টক মোর, উই নিড টু রাইট মোর। অর্থাৎ কাউকে যদি কোনো কিছু আমাকে বোঝাতে হয়, আমাকে একটু ডিটেলে বোঝাতে হবে, কিন্তু রিপোর্টের ঘটনাটা হচ্ছে তোমাকে ওই ডিটেলটাই তোমার লেখনির মাধ্যমে বুঝিয়ে দিতে হবে, এবং সেটা কিন্তু বেশি হলে চলবে না, কোনোভাবেই তুমি এক্সট্রা করতে পারবে না। দ্যাট ইজ দ্য বিউটি। কোনোভাবেই এক্সট্রা করতে পারবে না, এক্সট্রা করলেই বিপদ হবে। ওকে, তো যেহেতু এক্সট্রা করতে পারবে না, দ্য কম্পোজিশন মাস্ট নট মাস অফ লুজ ডিসজয়েন্ট সেন্টেন্স। অর্থাৎ যে কম্পোজিশনটা তুমি করবে সেইটা যাতে এরকম সেন্টেন্স না থাকে যে প্রথম যে সেন্টেন্সটা লিখলে বা তুমি যেটা করতে চাইছো, লিখতে চাইছো, সেটার সাথে পরেরটার কোনো মিল নেই। এরকম ডিসজয়েন্ট মার্কা সেন্টেন্স কোনোভাবেই কিন্তু লেখা যাবে না। যদি তুমি লেখো, আশা করছি আমার মনে পড়বে তোমাদের প্রত্যেকেরই হয়তো স্কুল লাইফে এটার এক্সপিরিয়েন্স থেকে থাকবে। আমরা রিপোর্ট বা প্রসেসিংয়ে প্রচুর কম নম্বর পেতাম, মানে অনেকেই পেতে, আমি যখন স্টুডেন্ট পড়িয়েছি আমি সেটা দেখেছি। তো আই উইশ এই ভুলটা হয়তো তোমরা অনেকেই করতে। রিপোর্টটা লিখতে লিখতে আমরা না আমাদের টপিকের বাইরে চলে যেতাম। কখনো আমরা ভাবতাম যে রিপোর্ট না, আমরা প্যারাগ্রাফ লিখছি। একটা অ্যাক্সিডেন্টে ধরো যে ফ্যাক্টটা লিখতে গিয়ে আমরা আমাদের দুটো মতামত প্রকাশ করে দিলাম, এবং সেটা খুব ভুলভাবেই ডিসজয়েন্ট করে ফেললো, সেন্টেন্সটা কিন্তু বোঝা গেল না। তো এই জিনিসগুলো হলে কিন্তু ইট উইল বি আ বিগ প্রবলেম। আই উইশ তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এই সমস্যাগুলো রিপোর্টে হয়, এবং এগুলো খুব স্মল প্রবলেম দেখতে লাগছে, বাট বুঝতেই পারছো স্মল প্রবলেম, যার সলিউশনটা কিন্তু খুব সিম্পল, বাট না করলে এই স্মল প্রবলেমটা বিগ প্রবলেম হয়ে যেতে পারে। কখন রিপোর্টের মার্কস একদম কম চলে আসবে তুমি ভাবতেও পারবে না। তোমার মনে হবে এক্সামটা দিয়ে ফেরার পথে যে আমি তো সবই লিখেছি, তাহলে আমার রিপোর্টটা এরকম হলো কী করে? আই হ্যাভ রিটেন প্রিটি মাচ এভরিথিং, তো তাহলে আই শুড হ্যাভ অ্যাটলিস্ট 50 to 60% মার্কস, বাট সেখানে আমার কেন নাম্বারটা এলো না? তো কারণ কিন্তু এগুলো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ডিটেলে আমি লিখেছি। সো কামিং টু দ্য পয়েন্ট নাম্বার 6, এবার রিপোর্টের যে টেন্স, ইউসেজ অফ টেন্স কিন্তু রিপোর্টে খুব ভালো রকমভাবে লক্ষ্য রাখতে হবে। আসলে আমরা যদি একটু ঠিকভাবে দেখি, ইউসেজ অফ টেন্স যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রেই 100/100 ইম্পর্টেন্ট। গ্রামারে তো ইম্পর্টেন্টই, রাইটিংয়ে ওটাই আসল, ওটা কিন্তু জান এবং প্রাণ। ওইটাকে তুমি যদি ভালো করে ব্যবহার না করো তাহলে কিন্তু একটু সমস্যা হবে। তো এখানে সেটাই লেখার চেষ্টা করেছি। সিম্পল পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট ফর্মস অফ দ্য ভার্বস আর টু বি ইউজড, অর্থাৎ সিম্পল পাস্ট ইউজ হয় আর একটা ভার্বের প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়। ওকে, ভার্বের প্রেজেন্ট পারফেক্ট আর ওদিকে সিম্পল পাস্ট, এই সমস্ত ইউজ হয়। এবং দ্য সেন্টেন্স শুড বি রিটেন ইন প্যাসিভ ভয়েস অ্যাজ ফার অ্যাজ পসিবল, এইটা আগে মনে রাখতে হবে। তুমি যদি টেন্সটাকে বাদও দাও, এইটাকে মনে রাখতে হবে। তো আমি আরও একবার এটাকে এক্সপ্লেন করে দিচ্ছি, প্লিজ তোমরা নোট করবে পয়েন্ট নাম্বার 6। দেখো, সেই কারণে কিন্তু এটা আরও একবার দেখতে হবে। অর্থাৎ আমরা যে রিপোর্টটা লিখব, ভালো করে মাথায় নিয়ে নাও, সেই রিপোর্টটার প্রথম আমরা যেটা দেখব, সব থেকে বেশি যাতে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারি। এবার আমরা তো ভয়েস চেঞ্জে দেখেছি 3 ধরনের ভয়েস হয়, অ্যাক্টিভ, প্যাসিভ, এবং আরও একটা সময় এবং ক্ষেত্র বিশেষে কোয়াসি প্যাসিভ ভয়েস। তো এগুলো তো জানো নিশ্চয়ই, তো আশা করছি না হলে আমি গ্রামারের ক্লাসে কভার করিয়ে দেবো ভয়েস চেঞ্জ ডেফিনেটলি। তো এই হচ্ছে বিষয়। তো এখানে প্যাসিভ ভয়েসের কথা আসছে, তো আমরা যতটা চেষ্টা করবো ঠিক প্রসেসিং যখন লিখতে দিত আমাদের, ওটাও একটা রাইটিং, সেই রকমই প্যাসিভ ভয়েসেই আমরা এটা লিখবো, এবং যত সম্ভব আমাদের লেখাটা হবে সিম্পল পাস্টে এবং প্রেজেন্ট পারফেক্টে, এবং ভার্বের যাতে ব্যবহারটা একটু ঠিকঠাকভাবে হয়। ভার্বের ব্যবহার কিন্তু ঠিকঠাকভাবে করা খুবই জরুরি। ওকে, খুবই জরুরি। ওকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এরপর আমরা যেটা করবো, যখন রিপোর্টটা তুমি লিখবে সেখানে দেখতে হবে এইগুলো সব দেখার পরেও 7 নম্বর পয়েন্টটা, প্লেস আর ডেট অফ রিপোর্টিং মাস্ট বি মেনশন। অর্থাৎ তুমি কোথা থেকে লিখছো এবং কত ডেটে লিখছো, ওই দুটো কিন্তু মেনশন থাকা খুব জরুরি। প্লেস অ্যান্ড ডেট অফ রিপোর্টিং মাস্ট বি মেনশন, দুটোই। আমি কোথা থেকে লিখছি এবং কত তারিখে লিখছি, তবেই কিন্তু ওটা রিপোর্ট। যে রিপোর্টটা কোন সময় লেখা হচ্ছে, কোন সনে লেখা হচ্ছে, কারণ রিপোর্টস হচ্ছে ফ্যাক্টস, আর ফ্যাক্টস মানে সেটা জীবন্ত দলিল। ওকে, সেই জন্য এরপর আসছি 8 নম্বর পয়েন্টে। 8 নম্বর পয়েন্টটা একটু মন দিয়ে দেখবে। 8 নম্বর পয়েন্টে বলা রয়েছে দ্য রিপোর্ট মাস্ট হ্যাভ এ হেডিং। অর্থাৎ তুমি যে ব্যাপারে রিপোর্টটা লিখছো, মানুষ যাতে হেডিংটা পড়ে বুঝতে পারে অ্যাটলিস্ট যে তুমি কি লিখতে চাইছো বা তোমার মোটোটা কি। আসলে আমরা এই পৃথিবীতে যখন যাই লেখার চেষ্টা করি না কেন, সবসময়ের জন্য আমাদেরকে শুরুটা করতে হয় একটা হেডিং দিয়েই। হেডিংটা কি, মানুষ যাতে শুরুটা দেখে বুঝতে পারে যে আচ্ছা এই ব্যাপারটা হতে চলেছে। তো দিস ইজ ওয়াই হেডিং ইজ এ মাস্ট থিং। যে কোনো কিছুর হেডিং মানে হচ্ছে খানিকটা ওই টাইটেলেরই মতো, যাতে হেডিংটা পড়ে বা টাইটেলটা পড়ে এক্সামিনারেরও একটা আইডিয়া হয়ে যায় যে আচ্ছা রিপোর্টের হেডিংটা এরকম দিয়েছে। এবং আমাদের বলে রাখি এই হেডিংটার উপর কিন্তু নম্বর থাকে। তুমি হেডিংটা কীরকমভাবে লিখছো, কতটা আই ক্যাচি হচ্ছে তোমার হেডিং, এই সব কিছুর ওপর কিন্তু নম্বর থাকে। এইটা একটু আমি জানিয়ে রাখলাম তোমাদেরকে। ওকে,
এরপর হচ্ছে ইন কেস অফ নিউজ পেপার রিপোর্ট আন্ডার দ্য হেডিং শুড কাম দ্য নেম অফ দ্য সোর্স অফ দ্য নিউজ এজেন্সিস। ওকে, এবার কথাটা হচ্ছে তুমি কোথা থেকে রিপোর্টটা লিখছো। ওকে, তুমি কোনো নিউজ পেপার রিপোর্টের থ্রু লিখছো, তুমি যে নিউজ পেপার রিপোর্টের কে তোমাকে কোন পোস্টে দিয়েছে, তুমি কি স্টাফ রিপোর্টার নাকি স্পেশাল করেসপন্ডেন্ট, প্রেস ট্রাস্ট থেকে লেখা হচ্ছে, অন্য কারো করেসপন্ডেন্ট থেকে লেখা হচ্ছে, এইটা জানতে চাওয়া হয়। ওকে, কিন্তু তুমি যেটা লিখবে, সাধারণত আমরা আমাদের রিপোর্টে যেটা লিখে এসেছি, নতুন কিছু লেখার দরকার নেই, লিখে দেবে বাই আ স্টাফ রিপোর্টার, যেটা একদম প্রথমে লেখা আছে। দেখো প্রথমেই লেখা আছে না স্টাফ রিপোর্টার, এই প্রথমে যে স্টাফ রিপোর্টারটা লেখা রয়েছে এই স্টাফ রিপোর্টারটাই লিখবে এইখানে। দ্যাটস ইট, আর কিচ্ছু করবে না। তো রিপোর্টে যে কোনো নিউজ পেপার রিপোর্ট একটা হেডিংয়ের নিচে সবসময়ের জন্য সোর্স অফ নিউজ এজেন্সি থাকবে, যে কোন সোর্স থেকে জানা গেছে। তো তুমি সবসময় নিজেকে স্টাফ রিপোর্টার হিসাবেই রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তো এই ছিল টোটাল রিপোর্ট রাইটিংয়ের কনসেপ্ট। ওকে, তো এবার আমি তোমাদেরকে এটাকে একটু বাংলায় বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমার রিভিশনটাও হয়ে যাবে প্লাস বাংলায় বোঝানো হয়ে যাবে। আই উইশ তোমাদের এই সিস্টেমটা খুব ভালো লাগতে চলেছে। তো লেটস গো অন দ্য নেক্সট স্লাইড। দেখো এইখানে আমি একটা চেষ্টা করেছি বাংলা ট্রান্সলেট করে দেওয়ার, যেটা পুরোপুরি তো অর্থবাহী অর্থ ট্রান্সলেট করা নেই, বাট তুমি কিছুটা ইংরেজিটা যখন ভালো করে পড়বে, ওটা পড়ার পর তুমি এইটা খুব ইজিলি বুঝে যাবে। ওকে, তো এইটাকে আমি ব্লু দিয়ে ডিনোট করে দিচ্ছি। ধর এই প্রতিবেদন লিখন, এটাকে আমরা প্রতিবেদন বলি সাধারণত। বলা হচ্ছে দুর্ঘটনা, খেলা, খেলাধুলা, সভা বা উৎসব ইত্যাদির মতো ঘটনাগুলির ওপর প্রতিবেদন লেখা যেতে পারে, যেটা একটা অনুশীলন গঠন করে, মানে কম্পোজিশন রাইটিংয়ের মধ্যে বেস্ট। সাধারণত কিছু রূপরেখা দেওয়া হয়, ব্রড পয়েন্টের মানে হচ্ছে রূপরেখা, ওই যেগুলোকে আমরা পয়েন্টস বলছিলাম, এবং শিক্ষার্থীদের সেগুলির ওপর করে একটি প্রতিবেদন লিখতে বলা হয়। অর্থাৎ যেটা তোমাদেরকে লিখতে বলা হবে সেটা WBCS-এও বলা হতে পারে, WBCS তো ডেফিনেটলি বলা হয়, এবং ওটাতে 40 মার্কস থাকে, আমরা একটু আগেই দেখলাম। রাইট, আমি একবার সুন্দর করে এটাকে রিভাইজ করে দিচ্ছি। আশা করি বাংলা লেখাটা যখন আমি অ্যাড করে দিয়েছি, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটাতেই তোমাদের এটা বেঙ্গলিতে থাকবে একটা করে পার্ট, যাতে তোমাদের কোনো ইস্যু না হয় এবং যাতে খুব সুন্দর করে তোমরা এই রিপোর্টগুলোকে, এই প্রতিবেদনগুলোকে তোমরা করে ফেলতে পারো। তো প্রথম পয়েন্টটা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি রিভাইসে ইভেন্টের প্লট সম্পর্কে স্পষ্ট ধারণা না হওয়া পর্যন্ত রূপরেখাগুলো সাবধানে পড়তে হবে। অর্থাৎ যে পয়েন্টসগুলো দেওয়া হয়েছে, যদি পয়েন্টস দেওয়া থাকে ইফ অ্যাভেলেবেল, দেন প্রত্যেকটা পয়েন্টকে ডিটেলে পড়তে হবে এবং মাথায় প্রত্যেকটা পয়েন্টের ডটগুলোকে কানেক্ট করতে হবে, বুঝলে? খাতায় নয় কিন্তু, আগে মাথায় কানেক্ট হবে, তারপর কিন্তু খাতায় কানেক্ট হবে। খাতায় কানেক্ট হয়ে যাওয়ার পর কিন্তু সেটা ফাইনাল হয়ে গেল, রাইট? তো ইভেন্টের প্লট সম্পর্কে যতক্ষণ না তোমার একটা ক্লিয়ার কাট আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু পুরো রূপরেখাটা সাবধানে পড়তে হবে, অর্থাৎ এই ব্রড পয়েন্টগুলো। নেক্সট হচ্ছে কোনো ভূমিকা ছাড়াই সরাসরি ইভেন্ট স্টার্ট করবো। কেন বললাম ভূমিকা ছাড়া? এই ভূমিকার অর্থ হচ্ছে ওই এসে যখন লিখছো বা কোনো উপন্যাস মার্কা কিছু লিখছো, সেই সমস্ত ভূমিকা কিন্তু এখানে কাজ করবে না, কারণ তুমি এখানে সোজা ফ্যাক্টস লিখছো, যেটা ঘটেছে সেই ফ্যাক্টস লিখছো। মানুষ কিন্তু যখন রিপোর্ট পড়ে, মানুষ জানে এই পৃথিবীর মানুষের যে রিপোর্ট হচ্ছে টোটালি ফ্যাক্টস, তো রিপোর্টে তারা ফ্যাক্টস এক্সপেক্ট করবে তোমার থেকে, ফ্যাক্টসের বাইরে কিন্তু কিছুই এক্সপেক্ট করবে না। ওকে, ফ্যাক্টস ইজ এভরিথিং ইন আ রিপোর্ট। এরপর আসবো থার্ড পয়েন্টে। তো সেক্ষেত্রে এটা থার্ড পয়েন্টটা দেখবো, দ্বিতীয় পয়েন্টটা আশা করি বাংলায় বোঝানোর পর রিভাইজটা ভালোই হলো। এরপর হচ্ছে রূপরেখায় দেওয়া, অর্থাৎ পয়েন্টগুলো দেওয়া, পয়েন্টের ক্রম অনুসরণ করো, কোনো পয়েন্ট বাদ দেওয়া যাবে না। অর্থাৎ ধরো একটা তোমাকে রিপোর্ট লিখতে দিয়েছে, সেখানে 1 to 7 পয়েন্ট আছে, 1 2 3 4 5 6 7। এবার তুমি কি করছো, এগুলো সব স্কুল টাইমে করে আসা মিস্টেক, কিন্তু ICSE ISC বা তোমাদের ওই সমস্ত WB বোর্ড বা যত যত বোর্ড আছে, যেখানে যেখানে রিপোর্ট ছিল, কারণ তারপর তো অনেকে ধরো পাওনি। ধরো তোমরা কি করলে, পুরো রিপোর্টটা যখন পড়ছো, তোমরা লেখার সময় ধরো 3 মিস করে গেলে, 5 মিস করে গেলে, তো পয়েন্ট কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। যদি পয়েন্ট নাও দেয়, মাথায় যে পয়েন্টটা তৈরি করে ফেলবে অনেক ভেবেচিন্তে, ওটা মিস করা যাবে না। পয়েন্ট মিস মানে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ নাম্বার মিস করে ফেলা, ওটা কিন্তু কোনোভাবেই আর ক্ষমার যোগ্য হবে না যারা যিনি খাতা দেখবেন। সেই জন্য কোনো পয়েন্টকে এখানে বাদ দেওয়া যাবে না। নেক্সট পয়েন্টটা কি? বিভিন্ন বিন্দুকে যৌক্তিক উপায়ে উপযুক্ত সংযোগকারী দিয়ে সংযুক্ত করুন এবং অর্থপূর্ণ একটা রিপোর্ট তৈরি করো। অর্থাৎ এখানে বলা রয়েছে যে সংযোগকারী যে সমস্ত বিষয়গুলো আছে, যেখানে উইচ হবে, কোথায় হুম হবে, কোথায় হু হবে, এই সমস্ত পয়েন্টগুলোকে খুব ভেবেচিন্তে যুক্ত করতে হবে, আর একটা মিনিংফুল তৈরি করতে হবে রিপোর্টটা। অর্থপূর্ণ মানে মিনিংফুল, মিনিংফুল তৈরি করতে হবে। ওকে, তো ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ওকে, একটা মিনিংফুল তৈরি করতে হবে। এরপরে প্রতিবেদনটি সহজ ভাষায় লিখতে হবে, অর্থাৎ সিম্পল, যেটা আমি একটু আগে বলেছি, এবং সংক্ষিপ্ত হতে হবে কিন্তু পরিষ্কার হতে হবে। এই পরিষ্কার মানে হচ্ছে আমাদের কাছে না যে লেখাটা আসছে সেটা কতটা ক্লিয়ার কাট,
সেটা হতে হবে, টোটালি ক্লিয়ার হতে হবে। এবং রচনাটি অবশ্যই আলগা অসংলগ্ন বাক্যগুলির ভর যাতে না হয়, অর্থাৎ যেটা তুমি লিখছো, তুমি ধরো পয়েন্ট মিস করে গেলে কিছু, তো পয়েন্ট মিস করে গেলেই কিন্তু তোমার লেখাটা আলগা হতে শুরু করলো, লেখাটা কিন্তু অতটা স্ট্রং থাকলো না। তো লেখা যাতে ওরকম আলগা ল্যাকপ্যাক না করে, এবং যাতে অসংলগ্নর অর্থ হচ্ছে কি লিখছো সেটার সাথে তোমাকে যে কোশ্চেনটা করা হয়েছে তার কি সম্পর্ক, এগুলো যদি কিচ্ছু বোঝা না যায় তাহলে কিন্তু একদম কেটে দেবে, বিচ্ছিরিভাবে কাটবে। তো এইটা কিন্তু মাথায় রেখো যে অলওয়েজ স্টিক টু দ্য পয়েন্ট, ইউ আর অ্যাডভাইস টু রাইট। ওকে, এরপরে সরল অতীত মানে সিম্পল পাস্ট বা বর্তমান ক্রিয়াপদের যে সমস্ত নিখুঁত রূপগুলো আছে ব্যবহার করতে হবে, অর্থাৎ পারফেক্ট সেন্স এগুলো ব্যবহার করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট এগুলো ব্যবহার করতে হবে। এবং যতদূর সম্ভব নিষ্ক্রিয় কণ্ঠ মানে হচ্ছে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে লিখতে হবে। এরপর হচ্ছে প্রতিবেদনের স্থান এবং তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। তুমি যেখান থেকে প্রতিবেদনটা লিখছো সেটা কোথা থেকে লিখছো, কিভাবে লিখছো এবং কবে লিখছো, এই দুটো কিন্তু করতে হবে। এরপরে কি প্রতিবেদনটার একটা শিরোনাম থাকতে হবে, শিরোনাম মনে হচ্ছে টাইটেল, টাইটেল অনেকে ইন্ট্রোডাকশনও বলে। এবার টাইটেল অফ ইন্ট্রোডাকশনও মানে ধরো আজকে কোথাও ধরো এই মুহূর্তে আমি যখন ভিডিওটা বানাচ্ছি মুকেশ আম্বানি স্যারের ছেলের বিয়ে হচ্ছে, সেটা নিয়ে ধরো কেউ একটা রিপোর্ট লিখবে, তো সেই রিপোর্টে কীরকমভাবে লিখবে যে টাইটেলটা যে আজকে ওর বিয়েতে, ধরো মুকেশ আম্বানি স্যারের ছেলের বিয়েতে ধরো আমরা জানতে পারছি 1,000 কোটি টাকা খরচ হয়েছে প্রি ওয়েডিংয়ে, আমি খুব ভুল না হলে। তো ধরো তোমার রিপোর্টটা লিখতে দিয়েছে যে প্রি ওয়েডিংয়ে কী কী হলো এবং 1,000 কোটি টাকা খরচটা ওটার মেন। তো তোমাকে তাহলে ইন্ট্রোডাকশনে বা টাইটেলে লিখতে হবে যে 1,000 কোটি টাকা খরচ হলো মুকেশ আম্বানির ওয়েডিংয়ে, মানে মুকেশ আম্বানি পরিবারের ওয়েডিংয়ে, এইরকম কিছু একটা লিখতে হবে। যে শিরোনামটাও ক্যাচি হতে হবে, যাতে শিরোনামটা পড়ে মানুষে বুঝতে পারে যে বাকি রিপোর্টটাতে মোটামুটি কী থাকতে চলেছে। শিরোনাম শুড বি লাইক এ ট্রেলার অফ আ মুভি, যেটা দেখে তোমরা সিনেমাটা দেখতে যাও। শুড বি লাইক আ থাম্বনেল বা পোস্টার অফ অ্যান ইউটিউব ভিডিও, এইরকম টাইপের। ওকে, এইসব তো আমরা 10 বছর আগে যখন শিখেছি বা 15 বছর আগে যখন শিখেছি এইসব ছিল না, তাই এইসব উদাহরণ আসতো না। এরপরে 9 নম্বর, সংবাদপত্রের প্রতিবেদনের ক্ষেত্রে শিরোনামের নিচে আর স্টাফ রিপোর্টারের মতো কিছু উৎসের নাম দিতে হবে, মানে তোমার সোর্স, তুমি কোন সোর্স থেকে আর কি খবরটা লিখছো সেই সোর্সটা দিতে হয়। তো সাধারণত আমরা ছোটোবেলা থেকেই বাইয়া স্টাফ রিপোর্টার করেছি। এছাড়া অনেক কিছু আছে, স্পেশাল করেসপন্ডেন্স আছে, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া আছে, ফ্রম আওয়ার অফ করেসপন্ডেন্স আছে, এবং এগুলোকে থাকতে পারে। বাট তুমি কিন্তু ডেফিনেটলি যেটা লিখবে সেটা হচ্ছে এই স্টাফ রিপোর্টার। তো এই ছিল টোটাল রিপোর্টের কিছু নিয়ম। রিপোর্ট লেখার মুখে 3টে জিনিস তো আগেই মাথায় রাখবে, যে তোমার যাতে ফরম্যাটটা ঠিক আছে কিনা, রিপোর্টের ফরম্যাট ম্যাটার্স আ লট। এছাড়া স্টাফ রিপোর্টের কথাটা তুমি লিখছো কিনা বানানটা ভালো করে দেখে নেবে, এবং রিপোর্টের টাইটেলটা একটু ভালো করে দেখে নেবে, এবং বাকি রিপোর্টটা যখন লিখছো সেটা যাতে প্যাসিভ ভয়েসে হয় ওটা দেখবে, আর যাতে পাস্ট ফর্মটাই সব থেকে বেশি ব্যবহার করা হয়। এমনিও প্যাসিভ ভয়েসে অধিকাংশই পাস্ট ফর্মই ব্যবহার করা হয়, তাই সেক্ষেত্রে রিপোর্টের জন্য কিন্তু আন্ডারস্ট্যান্ডিং প্যাসিভ ভয়েস মেক্স আ সেন্স। তো যাদের প্যাসিভ ভয়েসের উপর আন্ডারস্ট্যান্ডিং নেই না, তারা কিন্তু একটু ডিটেলে প্যাসিভ ভয়েসের উপর আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার অন্তত আমার মনে হয় এই সময়টাতে একবার চেষ্টা করলেও করতে পারো। আই উড রিকোয়েস্ট অ্যান্ড রিকমেন্ড ইউ, বা তোমরা একবার করে দেখতে পারো যদি লেগে থাকে তোমাদের। সো লেটস কাম টু অ্যান এক্সাম্পল। এবার তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাবো রিপোর্টের, যেটা ইংরেজিতে লেখার পরে বাংলাতে লেখার চেষ্টা করা হয়েছে। বাংলা তোর স্লাইড পেয়ে যাবে, এবং ওটার পরে আমি বাংলায় রিভিশনটা করিয়ে দেবো ইংরেজিতে পড়িয়ে, উইচ উইল বি 100/100 কাভারেজ। ওকে, তো চলো আমরা মুভ অন করছি নেক্সট স্লাইডে। তো দেখো এরপর আমরা একটা এক্সাম্পল দেখবো রিপোর্টের, খুবই সিম্পল রিপোর্ট, একটা খুবই সিম্পল রিপোর্ট দিয়ে আমি তোমাদের স্টার্ট করাচ্ছি। এক্সাম্পলটা দেখলে যাতে বুঝতে পারো। এখানে বলা রয়েছে August 28 আফটারনুন, এখানে পয়েন্টস রয়েছে। ওকে, কলকাতা অ্যান্ড ইটস নেইবারিং এরিয়াস ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল রিজন। ওকে, বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর এরিয়াতে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটা ডিপ্রেশন বা একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে। কন্টিনিউয়াস রেইন ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই যে কন্টিনিউয়াস রেইন অ্যাকম্পানিড উইথ থান্ডার, বৃষ্টির সাথে আমরা বজ্রবিদ্যুৎ দেখতে পাচ্ছি, অ্যান্ড লাইটনিং। এছাড়া যেটা রয়েছে এখান থেকে স্টার্ট আছে ওয়াটার লগিং ইন দ্য লো লাইং এরিয়াস, ডিসরাপশন অফ কমিউনিকেশন, অর্থাৎ যে সমস্ত নিচু জমিগুলো আছে ওখানটাতে পুরোপুরি ওয়াটার লগিং হয়ে গেছে, পুরো জল জমে গেছে এবং কমিউনিকেশন ভেঙে গেছে। এবার কমিউনিকেশন ভেঙে গেছে মানে বাস ট্রাম বন্ধ হবে, তো বাস সার্ভিস ইজ অ্যাফেক্টেড, বাস সার্ভিস ভেঙেছে। বাসেস কন্টিনিউ টু মুভ, তারপরে বাস চলা স্টার্ট হয়েছে বা ডাইভার্টেড টু আনাদার রুটস, কিন্তু অন্যান্য রুট দিয়ে বাসদেরকে ফিরতে হচ্ছে। পার্সনস কামিং ফ্রম অফিসেস হ্যাড টু ওয়াক থ্রু নি ডিপ ওয়াটার, যারা অফিস থেকে আসছে তাদেরকে হাঁটু জলে একদম হাঁটু অবধি জলে তাদেরকে হাঁটতে হচ্ছে। তো
এখানে পয়েন্টস দিয়েছে। ওকে, এটাকে আমরা একটু অন্যভাবে আরেকবার পড়ি। তো ব্যাপারটা হচ্ছে কলকাতা অ্যান্ড ইটস নেইবারিং এরিয়াস ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ কলকাতার আশেপাশে এরকম ঘূর্ণবাদ বা একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির সাথে চলছে বজ্র বিদ্যুৎ, এবং তার জন্য বিভিন্ন নিচু জমিতে প্রচুর পরিমাণে জল জমে গেছে, যেখানে কমিউনিকেশন বিঘ্নিত হয়েছে, বাস সেসব জায়গাতে চলছে না এবং বাস অন্য জায়গা থেকে ঘুরে যাচ্ছে, এবং বহু অফিস থেকে ফেরা মানুষজন তাদের হাঁটু অবধি জলে ফিরছে। বুঝতে পারছো, ইট ইজ ভেরি কুল থিং। এটা খুবই নর্মাল একটা রিপোর্ট রাইটিং, যেটা দিয়ে তোমাদের একটা খুব শুভ সূচনা হতে চলেছে। এই রিপোর্ট রাইটিংটা ভালো করে দেখবে, এটা দেখতে নর্মাল কিন্তু জিনিসটা নর্মাল নয় কোনোভাবেই, বুঝতেই পারছো যে এটা একটা খুব ডেইলি লাইফ ফ্যাক্ট জানতে চাওয়া হচ্ছে। তো এটাকে আমরা প্রথমে একটা এরকম দিলাম, রেইন প্যারালাইসিস সিটি লাইফ বা রেইন প্যারালাইজ সিটি লাইফ বা এইরকম টাইপের তোমরা আর কি ইউজ করতে পারো, এবং আমিও তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা আর কি কি ইউজ করতে পারো তোমরা আইডিয়া করো। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা এখানে একটা ইন্ট্রো দেবো, ইন্ট্রো ধরতে পারো, একটা টাইটেল ধরতে পারো, যাই খুশি ধরতে পারো, তো সেটা প্রথমে দেওয়া হলো। এরপরে আমরা দেবো হচ্ছে সোর্স। তো সোর্সটা কি, যে কোন কোরেসপন্ডেন্ট থেকে লেখা হচ্ছে, তো এখানে লেখা রয়েছে বাই আ স্টাফ রিপোর্টার। ওকে, এটাকে আমি একটু রেট করে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা খুব ইজিলি ব্যাপারটাকে ধরতে পারো। তো বাই আ স্টাফ রিপোর্টার। এবার আমরা দেখবো যে এটাকে কীভাবে করা হয়েছে, এইটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট, এবং এখানে আমি একটা ছোট রিপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, খুব বড় দিই, যাতে রিপোর্টটা তোমাদের মাথাতে ওয়ার্ক করে। কারণ এই ক্লাসটার মধ্যেই তো তোমরা দুটো জিনিস শিখছো, একটা রিপোর্ট শিখছো, আবার একটা শিখছো যে রিপোর্ট রাইটিংয়ের পুরো কৌশল। তো যেখানে কৌশল শিখছো সেখানে ডেফিনেটলি আমাকে একটা পার্ট একটু হালকা রাখতেই হবে, এবং এটা কিন্তু হালকা বলতে শুধু লাইনের দিক থেকে হালকা, বাকি দিক থেকে এটা খুবই ডিপ এবং খুবই ভারী। ওকে, এইটা একটু মাথায় রাখবে। এরপর তাহলে কি দাঁড়াচ্ছে, কলকাতা 20th আগস্ট। আমি শুরুতেই বলেছি যে আমাদের একটা পয়েন্টে বলা, আমি কোথা থেকে লিখছি, প্লেস আর ডেট, এই দুটো ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেট আর প্লেস। কলকাতা অ্যান্ড ইটস নেবারিং এরিয়াস ওয়ার ল্যাশড বাই আ রেইন accompanied with thunder and lightning for an hour yesterday afternoon। আমরা শুরুতেই বলেছিলাম জিনিসটা সিম্পল রাখতে হবে, যতটা সম্ভব একটা পাস্ট টেন্সে লিখতে হবে, কারণ রিপোর্ট মানে যেটা হয়েছেই সাধারণত ধরা হয় মোস্টলি, আর প্যাসিভে লিখতে হবে। তো এখানে ওই জন্য বলা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এরিয়া ওয়ার ল্যাশড। ওকে, প্যাসিভে লেখা, পার্শ্ববর্তী এরিয়া ওয়ার ল্যাশড বাই আ রেইন, অর্থাৎ বুঝতেই পারছো অ্যাক্টিভ হলেও তো রেইন ল্যাশড, তো ল্যাশড বাই রেইন মানে হচ্ছে প্যাসিভে লেখা। তো কলকাতা এবং তার আশেপাশের এরিয়াগুলো বৃষ্টির দ্বারা পুরোপুরি ধাক্কাগ্রস্ত হয়ে গেছে। ল্যাশড মানে সেই চাবুক মারা, আছড়ে পড়া, এই টাইপের ওটাকে ল্যাশ বলা হয়। ওকে, অ্যাকম্পানিড উইথ থান্ডার এটাকে অ্যাটাক করেছে, এবং লাইটনিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে থান্ডার লাইটনিং চলেছে ইয়েস্টারডে আফটারনুন, অর্থাৎ গতকাল। তো এইরকমভাবে দেখো খুব সিম্পলভাবে রিপোর্টটা কিন্তু স্টার্ট হয়ে গেল। তো লাইফের সব থেকে কমপ্লেক্স কাজই হচ্ছে কিপ এভরিথিং সিম্পল। মাথায় রেখো, তুমি যতটা সিম্পল থাকবে যে কোনো কিছুতে, ততটা ইজি হবে তোমার জন্য যে কোনো কিছু করা, এবং তোমার এই আর কি তুমি যে প্রিপারেশনটা নিচ্ছ তাতেও কিন্তু এটা খুব ইজি হবে। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। ওকে, এরপর তোমাদেরকে একটু ডিটেলে একটা জিনিস একটু দেখাবো, অর্থাৎ প্রথম লাইনটার পর আর কি, প্রথম লাইনটার পর তোমাদের আর কি কোনটা লাগবে ঠিকঠাক সেইটা আমি একটু দেখাবো। সো এই লাইনটার পরে দেখো যেটা লেখা রয়েছে অ্যাজ রিপোর্টেড, আমি সবসময় বলছি পাস্টে করতে হবে, তো অ্যাজ রিপোর্টেড মানে পাস্ট। দ্য রেইন ওয়াজ কজড বাই এ ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ বৃষ্টিটা একটা নিম্নচাপের থেকে সৃষ্টি হয়েছিল বে অফ বেঙ্গলে। এইখানে একটা রিভার্স অ্যাপ্রোচ নেওয়া আছে, তুমি ভালো করে পয়েন্টসগুলো দেখো, ওখানে কিন্তু শুরুতে বে অফ বেঙ্গলের কনসেপ্টটা আছে, কিন্তু এখানে যে লেখাটা রয়েছে এখানে দ্বিতীয়বারে এসেছে, কারণ এটাতে কি হলো, মিনিংটা আরও স্ট্রং হলো, যে গতকাল এক জায়গাতে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিটা এরকমভাবে আছড়ে পড়েছে, যেখানে প্রচুর বজ্র বিদ্যুৎ সহ একটা বৃষ্টি হয়েছে। তারপর উনি জানালেন যে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই বৃষ্টিটা বে অফ বেঙ্গলের একটা ডিপ্রেশন বা একটা নিম্নচাপের কারণে হয়েছে। তো সুতরাং তুমি এখানে যেটা পড়ছো পয়েন্টস, এরকম নয় যে পয়েন্টস পরপর আছে, তোমাকে পরপরই লিখতে হবে। তোমার যদি জানা থাকে যে তুমি একটা দুটো পয়েন্টস শাফেল করে আরও মিনিংফুল সেন্টেন্সটা করতে পারো, তাহলে কিন্তু সেটা মার্কস বাড়াবে। এটা মাথায় রাখো। এই প্রশ্নটা অনেকে থাকে যে স্যার আমাদের যদি কনজিকিউটিভ পয়েন্টস থাকে তো যখন লিখবো তখন কি পয়েন্টস কনজিকিউটিভলি লিখবো? এগুলো খুব স্কুল লেভেলের খুবই বাচ্চা ধারণা, এটা রিয়েল লাইফে কোনো ওয়ার্ক করে না। রিয়েল লাইফে যেটা ওয়ার্ক করে, তুমি যে রিপোর্টটা লিখছো সেই রিপোর্টের সমস্ত পয়েন্টস আছে কিনা এবং প্রপারলি প্লেসড কিনা, বাস এটাই।
আর কিছু না, প্রপারলি প্লেসড কিনা। ওকে, এইটা হয়ে গেলে ইট ইজ এনাফ, আর কিছু লাগে না এরপর। এরপরে দেখো যেটা আমরা করব, পরের পার্টটা দেখব, মেনি লো লাইং এরিয়াস অফ দ্য সিটি ওয়ার ওয়াটার লকড কজিং ডিসরাপশনস অফ কমিউনিকেশন। দেখো খুব সিম্পলভাবে লেখা হলো, অনেক নিচু জমি যেগুলো শহরে ছিল, ওয়ার ওয়াটার লকড, অর্থাৎ বাজেভাবে তাতে জল জমে গেছে, এবং জল জমার জন্য কজিং, যতটা সিম্পল করতে পারছি, সিঙ্গেল সেন্টেন্স রাখতে পারছি মিনিং রেখে, ডিসরাপশন অফ কমিউনিকেশন, অর্থাৎ যত রকম আমাদের যোগাযোগের মাধ্যম ছিল সেটা তো এরকম ডিসরাপশন এনেছে। এরপর দেখো বলা রয়েছে, বাস সার্ভিসেস ওয়্যার অ্যাফেক্টেড অ্যান্ড দেয়ার রুটস ইন মেনি প্লেসেস হ্যাড টু বি ডাইভার্টেড। অর্থাৎ যে সমস্ত বাস ছিল এখানকার, সেই বাসগুলো খুব বাজেভাবে এফেক্ট হয়েছে, এবং এই সমস্ত জায়গা যে রুটসগুলো ছিল এটাকেও কিন্তু ডাইভার্ট করে ফেলা হয়েছে। এবার এটা আমরা তখনও পড়েছি, এবং এগুলো প্রত্যেকটা পার্ট দেখো প্যাসিভ এবং পাস্টেই করা হচ্ছে। লাস্ট পার্টটা দেখবো, পিপল রিটার্নিং ফ্রম অফিসেস ওয়ার দ্য ওয়ার্স্ট সাফারার্স। এইটুকু তুমি লিখতেই পারো, কারণ এখানে বলা হচ্ছে তাদেরকে প্রচণ্ড সাফার করা হচ্ছে। তো এই জন্য আমরা লিখলাম যে যে মানুষগুলো অফিস থেকে ফিরছিল তাদের অবস্থা খুবই শোচনীয় ছিল, মানে সত্যি সত্যি তাদের অবস্থাটা খুবই শোচনীয় ছিল, যেহেতু তারা খুব ওয়ার্স্ট সাফারার্স ছিল। ওকে, এই শোচনীয় অবস্থাটার কথা আমরা এখানে মাথায় রাখবো, যে খুবই শোচনীয় অবস্থা ছিল, তাই সেই জন্য আমরা এখানে লিখেছি ওয়ার্স্ট সাফারার্স। নেক্সট, দে হ্যাড টু ওয়াক থ্রু নি ডিপ ওয়াটার টু রিচ দেয়ার হোমস। এটার জন্য বলা হলো যে তাদেরকে হাঁটু অবধি জলে হাঁটতে হলো যাতে তারা বাড়ি পৌঁছতে পারে। তো এইরকম যদি লিখতে পারো, ইট উইল স্কোর এনাফ তোমাকে সাকসেস দেওয়ার জন্য, কারণ এখানে গ্রামাটিক্যালি কারেক্ট সব কিছু আছে, অর্ডার ঠিকঠাক আছে, এবং তুমি প্রত্যেকটা পয়েন্ট টাচ করলে। তো আশা করি বুঝতে পারছো যে রিপোর্টটা তোমাদের সামনে আমি আনলাম অ্যাজ অ্যান এক্সাম্পল, শুরুতেই এইভাবে রিপোর্টটা আসলে লিখতে হয়, এবং এর থেকে অনেক অ্যাডভান্স রিপোর্ট WBCS-এ এসেছে। আগে বেসিকটা দেখিয়ে দিলাম, এরপর তোমরা অ্যাডভান্স পার্টগুলো পেয়ে যাবে নেক্সট ক্লাস থেকে। তো চলো এই রিপোর্টটাকে আমরা একবার রিভাইজ করে নিই, যেটাকে আমরা বাংলায় করব, যাতে তুমি বাংলা এবং ইংরেজি দুখানেই পেরিয়ে যেতে পারো। তো লেটস কাম টু দ্য নেক্সট স্লাইড। এখানে আমি বাংলাতে একটু রিপোর্টটা দেখানোর চেষ্টা করেছি, যেটা পুরোপুরি ইংরেজির মতো কোয়ালিটি তো ডেফিনেটলি হবে না, কারণ আমরা এখানে বাংলা শিখছি না। ইংরেজিটার আমি একটা ট্রান্সলেট দেওয়ার চেষ্টা করেছি তোমাদের একটা আইডিয়ার জন্য। ওকে, প্রথমে কিন্তু বারবার বলছি ইংরেজি টাইপ করবে, বাংলাটা জাস্ট ট্রান্সলেট করা হয়েছে, এবং এখানে অনেক তথ্য তোমাকে পড়ে বুঝে নিতে হবে, খুব ন্যাচারাল সেটা। তো দেখো এখানে প্রশ্নটা বলা হচ্ছে, নিচের তথ্যগুলো অধ্যয়ন করো, অর্থাৎ নিচের লেখাটা পড়ো, এবং কলকাতায় ভারী বৃষ্টির জন্য একটি সংবাদপত্রের জন্য একটা প্রতিবেদন লেখো। সিম্পল, যে কলকাতায় ভারী বৃষ্টি হয়েছে। তো এখানে 28শে আগস্ট বিকেল, বঙ্গোপসাগর অঞ্চলে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের নিম্নচাপ। ওকে, 1 ঘন্টা ধরে অবিরাম বৃষ্টি, বজ্রসহ নিচু এলাকায় জলাবদ্ধতা, যোগাযোগ ব্যাহত, বাস পরিষেবা ক্ষতিগ্রস্ত, বাস চলাচল অব্যাহত চলত, তবে অন্য রুটে বাস ডাইভার্ট করা হয়েছে। অফিস থেকে আসা ব্যক্তিদের হাঁটুর গভীর জলে হাঁটতে হয়েছে বাড়ি পৌঁছতে। খুব সুন্দর করে লেখা, তোমাদের বেঙ্গলিটাও হয়ে যাচ্ছে, যেটা তোমাদের আর একটা 200 নম্বর আছে বলে আমার ধারণা একসাথে। এবার তোমরা কী করে লিখবে, বৃষ্টির নগর জীবন প্যারালাইসিস, এটা করবে না, ওইটা করেছিলাম আমি। তুমি লিখতে পারো নগর জীবন বিপন্ন বৃষ্টিতে, ঠিক আছে, নগর জীবন বিপন্ন বৃষ্টিতে, এভাবে করতে পারো। এবং তারপর লিখলে একজন স্টাফ রিপোর্ট, এখানে একটা স্পেস হবে। ওকে, এরপরে কলকাতা 29শে আগস্ট, আমরা কীভাবে লিখছি, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে গতকাল বিকেলে 1 ঘন্টার জন্য বজ্রপাত ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। এটাকে কাটো, কিছু কিছু শব্দতে এদিক ওদিক থাকবেই, কারণ এটা ডিরেক্ট ট্রান্সলেট হয়েছে। তো সেই জন্য আমরা লিখলাম যে কলকাতাতে, আমরা বুঝতে পারলাম কীভাবে স্টাইলটা লিখছি, পার্শ্ববর্তী অঞ্চল এবং তার আশেপাশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে গতকাল। রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের কারণে এই বৃষ্টিটা তৈরি হয়েছে। আমরা আমাদের ইংরেজিটা মনে করতে পারছি। তারপরে বলা হচ্ছে নগরীর অনেক নিচু জায়গায়, মানে আমাদের যে কলকাতার অনেক নিচু জায়গাগুলোতে জল আটকে গিয়ে জলাবদ্ধতার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটা আমাদের বলা বাংলার থেকেও সুন্দর করে লেখা। নগরীর অনেক নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, অর্থাৎ জল যেখানে আটকে থাকে। বাস পরিষেবাগুলি প্রভাবিত হয়েছিল, বাস যেহেতু যেখানে যেখানে ধরো ওখানে বাস চলছে, তো যেখানে জল জমেছে, ওয়াটার লগিং হয়েছে, সেখানে তো বাস ভালো করে চলছে না। আর যেহেতু বাস ভালো করে চলছে না, তাই বাসগুলোকে তো চালাতে হবে, সেই জন্য অনেক জায়গায় তাদের রুটগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বাসের। ওকে, দেখো এখানে বলা রয়েছে যে বাসের রুটগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা সেখানেও পড়েছি, ডাইভার্ট করে দেওয়া হয়েছে। অফিস থেকে ফেরা মানুষেরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। আমরা বলেছিলাম ওয়ার্স্ট সাফারার্স, হাঁটুর জলের মধ্যে দিয়ে হাঁটতে তাদেরকে বাড়ি পৌঁছতে হয়েছে। ওকে, তো এই হচ্ছে বিষয়, যেখানে রয়েছে দেখো যে দে হ্যাড টু ওয়াক থ্রু নি ডিপ ওয়াটার টু রিচ দেয়ার হোম। তো দিস ইজ দ্য বেসিক।
অফ রিপোর্ট রাইটিং। তোমাদেরকে আজকে আমি টোটাল যেটা কথা দিয়েছিলাম প্রথম ক্লাসে একদম ডিটেলে রিপোর্ট রাইটিং শেখাবো, হাউ টু স্কোর আর লিটারালি গ্রেটার মার্কস ইন রিপোর্ট রাইটিং, সবটা তোমাদের সামনে রয়েছে। এখানে টোটাল এতগুলো পয়েন্ট রয়েছে, তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো, তার সঙ্গে আমরা একটা এক্সাম্পলও করে নিয়েছি এবং প্রত্যেকটা জিনিসেরই বাংলার একটা পার্ট আমি দেওয়ার চেষ্টা করছি, যেরকম এইটারও দিলাম, যাতে বাংলাটা দিয়ে একটা প্রপার আইডিয়া পেতে পারো। আমি আগেই বলছি এইখানে যে বাংলাটা লেখা আছে 100/100 তোমার WBCS বেঙ্গলি পেপারে কিন্তু কাজে লাগবে না, এই ইংরেজিটা যাতে বুঝতে পারো সেইটার জন্য ওখানে জাস্ট একটা ট্রান্সলেশন দেওয়া হচ্ছে অন আ বেসিক আর কি, ওকে, অন আ বেসিক ম্যানার। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি প্রত্যেকের রিপোর্ট রাইটিং ভালো লেগেছে। আমি তোমাদের সকলের পরিচিত মেন্টর সুমিত স্যার, দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে।